জামাত ইসলামের একটা প্রোগ্রামে আমিরে জামাত নিজে যেখানে উপস্থিত ছিলেন, সেখানে সাবেক সচিব, বিএনপির রানিং নেতা সহ আরো অনেকে উপস্থিত হয়েছেন। এটা তাৎপর্যপূর্ণ দর্শক, এবং জামাত ইসলামীকে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে কিছু পরামর্শ দিতে চাই। নাগরিক সমাজের সাথে আমিরে জামাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অর্জিত বিজয়কে অর্থবহ করতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ডাক্তার শফিকুর রহমান। নাগরিক সমাজের সাথে মতবিনিময়, নাগরিক সমাজ এটাকে পলিটিক্যাল সায়েন্সের পরিভাষায় বলে সিভিল সোসাইটি, মানে সিভিল সোসাইটির সাথে মতবিনিময় করেছেন। এখন সিভিল সোসাইটি কারা? জামাতপন্থী আসলে কার্যকর বা পাওয়ারফুল কোন সিভিল সোসাইটি আছে কিনা? সিভিল সোসাইটি নিরপেক্ষ হবে, তারপর একটা পন্থী থাকে, এটা অস্বীকার করার সুযোগ নেই। যেমন আওয়ামী লীগ পন্থী সিভিল সোসাইটি, সেই সুযোগ এখনো আওয়ামী লীগ পাচ্ছে। অনেক সিভিল সোসাইটির লোকজন জন্ম দিয়ে গিয়েছে, এখন তারা আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগ রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে। বিএনপির আছে, কিন্তু জামাতের কার্যকর কোনো সিভিল সোসাইটি আছে কিনা দেখেন। যারা দলের রোকন বা নেতা, তারা তো দলের রোকন বা নেতা, তাদের একটা কাঠামোতে চলতে হয়, তারা তো সিভিল সোসাইটি না। কিন্তু এর বাহিরে জাস্ট জামাতকে পছন্দ করে, ভালোবাসে, বা জামাতকে দেশপ্রেমিক মনে করে এবং জামাতের প্রয়োজনীয়তায় জামাতের পক্ষে তারা নিরপেক্ষ গ্রাউন্ড থেকে কাজ করবে, এরকম সিভিল সোসাইটি কতজন আছে জামাতের, বা জামাত তাদের কতটা মূল্যায়ন করে? এক্ষেত্রে জামাতের ঘাটতি রয়েছে। বরাবরই জামাতের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা বলবো যে জামাতের রোকন বাদে অন্য কাউকে তারা তেমন মূল্যায়ন করে না। নামকা অবস্থে দুই জায়গায় মত বিনিময় করলো, ওটা আসলে কোন রকম মত বিনিময়। কিন্তু সিভিল সোসাইটির যে একটা গুরুত্ব গণতান্ত্রিক রাজনীতিতে, এই সিভিল সোসাইটি একটা ব্লক তৈরি করার জন্য যতটুকু এফোর্ট জামাতকে দিতে হয়, এবং সিভিল সোসাইটিদেরকে যারা রোকন না তাদেরকে যতটুকু মূল্যায়ন করতে হয়, এক্ষেত্রে জামাতের যথেষ্ট ঘাটতি রয়েছে। বরং অনেক সিভিল সোসাইটি জামাতপন্থী যারা মূল্যায়ন পায়, তারা জামাত তাদেরকে তৈরি করেছে বা মূল্যায়ন করে, বিষয়টা এরকম নয়, তারা নিজ যোগ্যতায় মূল্যায়ন পায়। এক্ষেত্রে জামাতের ঘাটতি রয়েছে। এজন্য আমরা বলবো জামাতপন্থী সব শ্রেণী পেশার মানুষের মধ্যে একটা জামাতপন্থী সিভিল সোসাইটি ব্লক তৈরি করার জন্য জামাতকে মূল্যায়ন করতে হবে। দেখেন, মূল্যায়নের জায়গাটা বুঝতে হবে। যেমন এদেশের হিন্দুরা এখন জামাতকে ব্যাপকভাবে পছন্দ করা শুরু করেছে। এখন পছন্দ করলে কি ভোট দিবে? না, ভোট কিন্তু দেয় না, খুব কম ভোট দেয়। এখন জামাতকে যে পছন্দ করে, এই পছন্দটা কাজে লাগাতে জামাতকে কিছু উদ্যোগ নিতে হবে। যেমন হিন্দুদের মনোনয়ন দেওয়ার সিস্টেম করতে হবে হিন্দু অধ্যুষিত এলাকায়, যে জামাতের প্রার্থী হিন্দু, এবং হিন্দুদেরকে পোস্ট পজিশন দেওয়ার সিস্টেম থাকতে হবে। আপনাকে যতই পছন্দ করুক, আপনার দলে যদি পোস্ট পজিশন নেওয়ার সিস্টেম না থাকে, তাহলে আপনি ভোট পাবেন না। পোস্ট পজিশন যারা দিবে তারা, যেমন দেখেন আওয়ামী লীগ হিন্দুদের নির্যাতন করে, হিন্দুদের নিয়ে অপরাজনীতি করেছে, তারপরও হিন্দুরা আওয়ামী লীগ কি ভোট দেয় কেন? আওয়ামী লীগের পোস্ট পজিশন দেয়। বিএনপিকেও আমরা পরামর্শ দিয়েছি যে সব কমিটিতে 2-3 জন হিন্দু রাখবেন, দেখবেন যে আওয়ামী লীগ করবে না হিন্দুরা। হিন্দুদেরকে আওয়ামী লীগ বিমুখ করতে হলে জামাতে এবং বিএনপিতে পোস্ট পজিশন দিতে হবে। পোস্ট পজিশন না দিলে তারা করবে না। ঠিক তদ্রুপ সিভিল সোসাইটি তারা দলে পদ নেয় না, পোস্ট পজিশন নেয় না, তবে তাদেরকে মূল্যায়ন করতে হবে। যে মূল্যায়নের জায়গার কারণে তারা আরো অনেকে জামাতের পক্ষ হয়ে কাজ করতে চেষ্টা করবে। এই ক্ষেত্রে জামাতের ঘাটতি রয়েছে। সিভিল সোসাইটিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য আমরা বলছি। নাগরিক সমাজের সাথে আমিরে জামাতের মত বিনিময় সহ বাংলাদেশ জামাত ইসলামী ডাক্তার শফিকুর রহমান বলেন, কারো উপর প্রতিশোধ নেবে না। জামাত প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না, তবে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। মূলত আমাদের দেশের সংখ্যাগুরু বা সংখ্যালঘু হচ্ছে সমাজকে শোষণ করার অন্যতম হাতিয়ার। আমরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকলেই বাংলাদেশি, আমরা একই মায়ের সন্তান। কত সুন্দর সেকুলার কথা জামাতের নেতা, দেখছেন? তা কোনোভাবেই সম্প্রীতি নষ্ট করা চলবে না। সাদাকে সাদা আর কালোকে কালা বলতে হবে, আর কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া যাবে না। মূলত ছাত্ররাই আগামীর বাংলাদেশ, তারাই আমাদের ভবিষ্যৎ, তাই শিক্ষার্থীদের কোনোভাবেই বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। রাজধানী মিরপুরে ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় মজলিসের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েব আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন সাবেক সচিব মোহাম্মদ জাকির আকন্দ। এই সাবেক সচিবের উপস্থিতি, এটা ভালো, তিনি সিভিল সোসাইটি।
ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আশরাফী, কাফরুল থানা বিএনপির আহ্বায়ক আকরাম বাবুল, মিরপুর কেন্দ্রীয় মন্দিরের সভাপতি তপন নারায়ণ হোর, লেখক ও গবেষক এবং মিরপুর 13 নং মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ফয়সাল জালালী প্রমুখ। কিছু সিভিল সোসাইটির লোক উপস্থিত ছিল, কিন্তু আমিরে জামাতের পরেই তাদের নাম বা তাদের বক্তব্য দেওয়ার বা স্থান আরো মূল্যায়নের জায়গা থাকা উচিত ছিল। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ এবং তাদের দোসররা দেশকে অঘোষিতভাবে ফেসিবাদী রাষ্ট্র পরিণত করে গিয়েছিল, যা 2006 সালে 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। 2006 সালে 28 অক্টোবরের ঘটনায় আওয়ামী লীগের উপর প্রতিশোধ নেওয়া উচিত আইনিভাবে এবং সামাজিক রাজনৈতিকভাবে, এটা আমি মনে করি। 28 অক্টোবরের ঘটনাকে ভুলে যাওয়া যাবে না। 28 অক্টোবরে জামাতের ভুলেই জামাতের উপর ভয়ানক নির্যাতনের গ্রাউন্ড তৈরি করেছে বা সাহস পেয়েছে। সেই ভুল কি? পাল্টা আওয়ামী লীগকে কিছু না করা। আওয়ামী লীগ নেত্রী জরুরি সরকারকে তাদের আন্দোলন সফল হিসাবে দাবি করেছেন। কথিত এই জরুরি সরকার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে অবৈধভাবে 2 বছর পর্যন্ত তাদের ক্ষমতা প্রলম্বিত এবং নিজেরাই ব্যাপকভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল। আর এসব দুর্নীতি ও অনিয়মকে বৈধতা দেওয়ার প্রতিশ্রুতিতেই আওয়ামী লীগ বাকশালীদের পরিকল্পিতভাবে ক্ষমতায় আনা হয় এবং সবাইকে সেফ এক্সিট দিয়েছিল 111 সরকারের। এই ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় এসে দেশপ্রেমিক শক্তিকে বিশেষভাবে টার্গেট করে। সে ষড়যন্ত্র ধারাবাহিকতায় তারা কথিত বিচারের নামে দেশ বরেণ্য জাতীয় নেতাদের হত্যা করে। তারা দেশের সকল শ্রেণী ও পেশার মানুষকে নির্যাতন চালিয়ে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। তারা কথিত উন্নয়নের নামে দেশের টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়ে তোলে। বাকশালীরা সারা দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, জমি জবরদখল, টেন্ডারবাজ সহ দেশকে অপরাধ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত করে। তিনি সব দুষ্কৃতিকারীদের তালিকা প্রস্তুত করে জনগণ সম্মুখে প্রকাশ করতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি নতুন প্রজন্মকে আগামী দিনের নেতৃত্ব গ্রহণের জন্য নিজেদেরকে প্রস্তুত করার আহ্বান জানান। তিনি বলেন, আওয়ামী লীগ কথিত জঙ্গিবাদকে বিরোধী দল দমনের মোক্ষম হাতিয়ারে পরিণত করেছিল। তারা শত শত শিক্ষার্থীদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। আহত হয়েছে অসংখ্য, প্রায় 500 শিক্ষার্থী অন্ধত্ব বরণ করেছেন। তারা আয়নাঘর বানিয়ে মানুষের উপর অবর্ণনীয় নির্যাতন চালিয়েছেন। তারা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি ও ব্যারিস্টার আরমানের উপর পাশবিক নির্যাতন চালিয়েছেন। কিন্তু নতুন প্রজন্মের শত শত প্রাণের বিনিময়ে আমাদের জুলুমের অবসান হয়েছে। তিনি অর্জিত বিজয়কে অর্থবহ করতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সভাপতির বক্তব্যে সেলিমউদ্দিন চমৎকার কথা বলেন। যাই হোক দর্শক, এই প্রোগ্রামটার ডেকোরেশন সেটআপও ছিল চমৎকার। সিভিল সোসাইটির সাথে প্রোগ্রামে এরকম সৌন্দর্যই থাকা চাই। এখন আরেকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই, এই অডিটোরিয়ামে উপস্থিত যারা ছিল, যাদের নাম বলা হয়েছে 2-4 জন সিভিল সোসাইটি, তারা ছাড়া বাকিরা আসলে কি নাগরিক সমাজ না জামাতের নেতাকর্মী? আমি খোঁজ নিয়ে জেনেছি এরা আসলে জামাতের কর্মী রোকনেরা। সিভিল সোসাইটি বা নাগরিক সমাজ বলতে যা বোঝায়, যারা সরাসরি দলের পদধারী নয়, এরকম লোকজন এখানে 2% বা 5%ও ছিল না। এই নাগরিক সমাজের সাথে মত বিনিময়ের নামে নিজস্ব লোকজন নিয়ে মত বিনিময়, এটা বন্ধ করতে হবে। প্রকৃত অর্থে নাগরিক সমাজকে মূল্যায়ন করতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে জামাত ইসলামী রাজনীতির স্বার্থে।